আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস লিস্ট 24 পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আন্তর্জাতিক বিশ্বে আপনাদের জন্য রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি এবং ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আপাতত বোমাবর্ষণ বন্ধ আছে, ইউরোপে ভয়াবহ দাবানল এবং তেলের দাম পতন, পাশাপাশি আসছে ইরানের সাথে ইউক্রেনের যুদ্ধ হয়তো আবার নতুন ফ্রন্টে লেগে যাচ্ছে। আর ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধ বিরতিটি যাতে কোনোভাবে স্থায়ী না হয় সে বিষয়ে নেতাকাকুর উস্কানি। সুকৌশলে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে সরিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে এশিয়ার আরেক জায়ান্ট রাষ্ট্র। তো সে রাষ্ট্রটি কোন রাষ্ট্র, বিস্তারিত থাকবে আজকে আলোচনায়। দর্শক, তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আরও দর্শকের কাছে আমাদের তথ্যগুলো দ্রুত পৌঁছে যায় এবং আপনাদের এই সহযোগিতা আমরা সবসময় কামনা করি। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বন্ধের যে একটা নির্দেশনা এসেছে ট্রাম্পের পক্ষ থেকে, সাময়িক বন্ধ, তা সেটা হলো, আপনারা জানেন যে ট্রাম্পের পক্ষ থেকে যে কথাগুলো বর্তমানে বলা হচ্ছে যে ইরানকে অতি দ্রুত তারা চুক্তি মোতাবেক যদি না চলে অথবা শান্তির পথে যদি না আসে অথবা তারা যদি যুদ্ধ বন্ধের জন্য যে সমস্ত শর্তগুলি দেওয়া আছে সেগুলি না মানে, তাহলে ট্রাম্প ইরানের উপরে আবার খুব ভয়ানক বোমাবর্ষণ করার অনুমতি দিবেন এবং ইরানের সাথে আর কখনোই তিনি কোনো শান্তি আলোচনা আসবেন না। দর্শক, আজকে ভোরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এ ধরনের ঘোষণা আবার তার মুখ থেকে দিয়েছেন। আর ইরানের পক্ষ থেকে এর কোনো উত্তরে কিন্তু এখনো পর্যন্ত গণমাধ্যমে দেওয়া হয়নি। ইরান শুধু একটা কথাই বলেছে যে শান্তির কোনো আলোচনা আমরা ট্রাম্পের সাথে দেইনি এবং শান্তি নিয়ে ট্রাম্পের সাথে কোনো আলোচনা এখনো পর্যন্ত হচ্ছে না। তবে ট্রাম্পের পক্ষ থেকে অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে যদি ইরানে কোনো আক্রমণ না করা হয়, তাহলে ইরানও পাল্টা আক্রমণ আপাতত করছে না, জাস্ট এটুকুই বলা হয়েছে। আবার যদি আক্রমণ করা হয় তাহলে পাল্টা আক্রমণও কিন্তু ইরান সাথে সাথেই শুরু করবে। প্রিয় দর্শক, এখন আসছি যে হঠাৎ করে ট্রাম্প আজকে দুদিন হলো তিনি ইরানে বোমা মারা বন্ধ রাখার নির্দেশ কেন দিয়েছেন। দর্শক, আমি আমার ঠিক আগের যে পরিবেশনটা ছিল সেখানে কিন্তু এই বিষয়ে কথা বলেছি যে মূলত মধ্যপ্রাচ্যে আমেরিকার মিসাইলের রসদ প্রায় শেষ হয়ে এসেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় অর্থাৎ সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে যে এটা রাষ্ট্রের জন্য যে পরিমাণ অস্ত্রশস্ত্র মজুত রাখা প্রয়োজন আছে সেখানে কিন্তু টান পড়েছে। ইরানের যুদ্ধটা যদি আরও বেশি দীর্ঘায়িত করা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজ ভূখণ্ডকে সেভ করার জন্য যে পরিমাণ অস্ত্র সরঞ্জাম প্রয়োজন, মিসাইল প্রয়োজন, তা কিন্তু থাকবে না এবং সেখানে অনেক সংকট তৈরি হবে। এই বিষয়ে কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পিট হেক্সেন প্লাস মার্কিনদের বর্তমান সেনাপ্রধান যিনি আছেন তারা সবাই উদ্বেগ প্রকাশ করেছেন। আর এই তথ্যটা দিয়েছে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদনে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তথ্যটা কিন্তু এখনো পর্যন্ত আর কোনো গণমাধ্যমে উঠে আসেনি। তার কারণ তারা এই কথাগুলো গোপন রেখেছে, এটা তাদের অভ্যন্তরীণ গোপন কথা। দর্শক, এরপর আসছি আমরা যে ইরানের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হচ্ছে যদি আমেরিকার পক্ষ থেকে আবার আক্রমণ করা হয় তাহলে ইরান সাথে সাথে তার পাল্টা জবাব দিবে। আর যদি আমেরিকার পক্ষ থেকে আক্রমণ করা না হয় তাহলে ইরান আপাতত আমেরিকাকে আর কোনো পাল্টা হামলা করছে না। তো
তবে আমেরিকার সাথে তাদের কোনো চুক্তি বা শান্তি আলোচনা নিয়ে কোনো কথা তাদের সাথে হয়নি, এবং কোনো দেশকে ইরান এ ব্যাপারে কোনো রিকোয়েস্ট করেনি। এটা বলা হয়েছে ইরানের সরকারের কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই অবস্থায় আপনারা কি বুঝতে পারছেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প কেনই বা নিজ থেকে যুদ্ধ বন্ধ করলো, আবার কেন নিজ থেকে এই কথাগুলো বলছেন যে ইরান যদি চুক্তি মোতাবেক না চলে বা ইরান যদি শান্তি আলোচনা দ্রুত না আসে বা তারা যদি আবারও শান্তি আলোচনায় বসে আগের মতো আচরণ করে, তাহলে তারা ইরানের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা নেবে, কঠিনভাবে সেখানে ইরান তারা বোমিং শুরু করবে। প্রিয় দর্শক, ইরান হয়তো পাল্টা আক্রমণ করছে না, তবে ইরান হরমুজের দখল ছাড়েনি এবং ইয়েমেনের হুতিরা কিন্তু বাবুল মান্দাব ছাড়েনি। দু জায়গায় কিন্তু জাহাজ চলাচল রীতিমতো বন্ধ আছে। তার মানে যুদ্ধ বন্ধ হোক বা যুদ্ধ চলুক, শান্তি আলোচনা হোক বা শান্তি আলোচনা বন্ধ হয়ে যাক, হরমুজ কিন্তু এটা দখলে আছে এবং হরমুজ দিয়ে কোনো জাহাজ যাওয়া আসা করছে না। দর্শক, ইরানের সাথে এই ঝামেলাটা শুরু হওয়ার প্রথম থেকে কিন্তু আমেরিকার এই ধরনের আচরণ, ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্য গণমাধ্যম কর্মীরা, বিশ্লেষকরা এবং বিশ্বের মানুষ দেখে অভ্যস্ত। অর্থাৎ যখন আমেরিকা যুদ্ধের ময়দানে কোনো মাইনকা চিপায় পড়ে যায় বা কোনো ঝামেলায় পড়ে যায়, কোনো অসুবিধায় তারা থাকে, ঠিক তখন কিন্তু তারা যুদ্ধ বিরতি বা যুদ্ধ আপাতত বন্ধের একটা তারা স্টেজ তৈরি করে। আর এই ধরনের পরিবেশ বা এই ধরনের একটা স্টেজ তৈরি করার জন্য তারা কাজে লাগায় কখনো কাতারকে, কাজে লাগায় তারা ওমানকে, কাজে লাগায় পাকিস্তানকে, কাজে লাগায় আরও বিভিন্ন দেশসমূহকে। ঠিক এবারও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর্যুপরি মার খেয়ে বিভিন্ন জায়গায় তারা তাদের বিভিন্ন সামরিক সরঞ্জাম, সেনাবাহিনী হারিয়ে অবশেষে যখন বিপদসংকুল অবস্থায় পড়ছে বা পড়ে যাচ্ছে, এই ধরনের অবস্থা তৈরি হয়েছে, ঠিক তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার নির্দেশ দিয়েছেন যে ইরানে বোমা হামলা বন্ধ করার জন্য, এবং এরপর পরে তিনি একদিন পরে বলছেন যে ইরান তাদের সাথে শান্তি আলোচনা করার জন্য তারা বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে দুটিয়ালি করছে। আসলে এই কথাগুলো কতটুকু সত্য সেটা ইরানি কর্তৃপক্ষ তারা পরিষ্কার করে দিয়েছে। দর্শক, এরপর আসছি ইরানের যে বর্তমান পরিস্থিতি, ঠিক এই পরিস্থিতির মাঝে কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে ইরানের একটি জাহাজ আক্রমণ করা হয়েছিল কাস্পিয়ান সাগরে আজ থেকে ঠিক 3 দিন আগে। দর্শক, এরপর ইরানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে অর্থাৎ লিখিতভাবে জাতিসংঘের কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় যে ইরানের বাণিজ্যিক জাহাজ ইউক্রেন আক্রমণ করে কাস্পিয়ান সাগরে সেটাকে তছনছ করে দিয়েছে। ইরান এর বিপরীতে শক্ত জবাব দিয়েছে ইউক্রেনকে, এবং আজকে ইরানের রিভলিউশনারি গার্ডের পক্ষ থেকে স্পষ্ট ভাষা জেনে দেওয়া হয়েছে তারা ইউক্রেনের বিরুদ্ধে কিন্তু খুব শীঘ্রই ব্যবস্থা নিচ্ছে। দর্শক, এর মানে কি? এর মানে হচ্ছে যে ইউক্রেনে হয়তোবা ইরান এমন আক্রমণ করবে যে ইউক্রেনের টোটাল দাঁত ভাঙা জবাব তারা পেয়ে যাবে। আসলে প্রিয় দর্শক, বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের বোঝা উচিত যে ইউক্রেন রাশিয়ার সাথে লড়ছে যার বলে, যার শক্তিতে, সেই ইউক্রেনের বিশেষ করে ফাদার বলা উচিত যে আমেরিকা। সে আমেরিকাকে কিন্তু এই অল্প কদিনের যুদ্ধ ইরান খুব নাকানি চুবানি খাইয়ে দিয়েছে। সে আমেরিকার নাস্তামতো অবস্থা হয়েছে মধ্যপ্রাচ্যে তার এতগুলি ঘাঁটি থাকা সত্ত্বেও। প্রায় সব কটি ঘাঁটি কিন্তু চুরমার হয়ে গেছে ইরানি হামলায়, ইরানি মিসাইলের তাণ্ডবে। ইভেন ইরান এমন ঘোষণা দিয়েছে যে মার্কিনদের বিরুদ্ধে ইরান নতুন করে 50,000 ব্যালিস্টিক মিসাইল তারা রেডি করে রেখেছে। দর্শক, এটা কোনো সাধারণ কোয়ান্টিটি নয়, এটা বিশাল একটা কোয়ান্টিটি। পাশাপাশি ইরান প্রতিদিনই তারা যুদ্ধ হোক বা না হোক, দেশ যুদ্ধের অবস্থা থাকুক বা না থাকুক, তারা প্রতিদিনই কিন্তু তারা সমরাস্ত্র তৈরি করছে, ড্রোন তৈরি হচ্ছে, মিসাইল তৈরি হচ্ছে।
এবং সেগুলি সরাসরি যুদ্ধের ময়দানে গিয়ে তাদের টেস্টিং ফায়ার করে আসছে। দর্শক, এক কথায় বলতে গেলে যুদ্ধটা হয়তো ইরানের সমরাস্ত্র টেস্টিং করার জন্য একটা ভালো প্র্যাকটিক্যাল ফিল্ড হিসেবে তারা সেটাকে ব্যবহার করছে। আর এই অবস্থায় ইউক্রেন যে অন্যের কাছ থেকে অস্ত্র নিয়ে রাশিয়াতে হামলা করে বা তারা দেশ টিকে আছে, সে জায়গায় তারা ইরানের জাহাজের উপরে হামলা করে তারা যে বিপদ তাদের ডেকে এনেছে, সে বিপদ তারা এখন কিভাবে কাটিয়ে উঠবে বা কিভাবে তারা ট্যাকেল দিবে, সেটাই মনে হয় চিন্তার বিষয় আসছে সামনে। তবে অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন যে ইরান অলরেডি মধ্যপ্রাচ্যে অনেকগুলি ফ্রন্টে তারা যুদ্ধ করেছে, প্লাস ইউক্রেনের ফ্রন্টে যদি তারা যুদ্ধ শুরু করে তাহলে ইরান হয়তো বা কোনো একটা বিপত্তিতে পড়তে পারে। তবে আবার কিছু কিছু বিশ্লেষক বলছেন যে ইরানের যে মোজাইক সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ মোজাইক সিস্টেম হামলার ব্যবস্থা রয়েছে, কোনো না কোনো অংশকে দায়িত্ব দেওয়া হবে যে তারা ইউক্রেনকে ফেস করুক বা ইউক্রেনকে তারা ব্যবস্থা নিক। ইউক্রেনের জন্য এই ব্যাটালিয়নগুলো তারা নিয়োজিত, তারা সে বিষয় চিন্তা করবে, সেদিক থেকে তারা সামাল দিবে। হতে পারে এই ধরনের ব্যবস্থা হতে ইরানে করাটা কিন্তু এত বেশি কঠিন হবে না, কারণ ইরান বিশাল এক সামরিক বহরের দেশ। সেখানেও কিন্তু প্রায় মুসলিম বিশ্বের মধ্যে মনে হয় দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ হচ্ছে ইরান। আমরা এর আগেও কিন্তু আমাদের একটা এপিসোড আমরা বলেছিলাম ইরানের সাধারণ সেনাবাহিনী অর্থাৎ রেগুলার সেনাবাহিনী আছে প্রায় 4 লাখ, আর প্রায় রিজার্ভ আছে অন্তত আরও 5 লাখের মতো। তো সেক্ষেত্রে যদি হিসাব করেন তাহলে ইরানেরও প্রায় 9-10 লক্ষ সেনাবাহিনীর মতো তাদের সদস্য আছে। দর্শক, সেক্ষেত্রে ইরান যে তাদের বিভিন্ন সিস্টেম করে বিভিন্ন ভাগ ভাগ করে যে তাদেরকে দায়িত্ব দিতে পারবে না, অর্থাৎ ইউক্রেনের জন্য এক ধরনের ব্যাটালিয়ন, আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য অন্যান্য গ্রুপ বিভিন্ন জায়গায় ব্যাটালিয়ন ভাগ করে তারা যে সেটা ট্যাকেল করতে পারবে না, তা কিন্তু একদম ঠিক নয়। ইরান অবশ্যই এই বিষয়ে তাদের ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে। প্রিয় দর্শক, এরপর আসছি বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে যে শান্তির আলোচনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন, সে বিষয়ে তিনি নেতাকাকুর সাথেও কিন্তু কথা বলেছেন, অর্থাৎ দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতাকাকু। আপনারা জানেন যে আমরা কাকে নেতাকাকু বলি। সে নেতাকাকু কিন্তু আস্তে করে একটু উস্কে দিয়েছেন মিডিয়ার মাধ্যমে। তিনি বলেছেন ইরানের সাথে শান্তি আলোচনা করে লাভ নেই, তারা শান্তি আলোচনা কিন্তু শেষ পর্যন্ত ইরান মানবে না, ইরান সবসময় তাদের নীতিতে চলবে, সুতরাং শান্তি আলোচনা করে ইরানের সাথে কোনো ফায়দা হবে না। আজ হোক বা কাল হোক ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের পথে কিন্তু বেছে নিতে হবে। এখানে রাস্তা দুটো, হয় শান্তি না যুদ্ধ। অর্থাৎ শান্তি আলোচনা তো ইরান মানবেই না, কারণ আমেরিকা যে শর্তগুলো দিবে সেগুলো ইরান মানবে না, সুতরাং এর সাথে যুদ্ধ করতেই হবে। সেটা আজকে করুক বা আবার শুরু করুক কিছুদিন পর বা আরও পরে। তো নেতাকাকুর এই কথাটা কিন্তু একটু উস্কানিমূলক বর্তমানে শান্ত পরিস্থিতিতে, কারণ তিনি চান না যে ইরান শান্তিতে থাকুক, একটি দিন ইরান শান্তিতে থাকুক, সেটা নেতাকাকু চান না। সেজন্য নেতাকাকুর পক্ষ থেকে এ ধরনের উক্তি করা হয়েছে গণমাধ্যমের মাধ্যমে। তারা নেতাকাকুর এই কথাটি যাতে ট্রাম্পের কাছে পৌঁছে যায় এবং ট্রাম্পও যাতে চিন্তা করে যে আসলে তো সত্য, ইরানের সাথে তো শান্তি আলোচনা করে কোনো লাভ নেই, কারণ তারা আমাদের শর্ত মানবে না, সুতরাং শান্তি থাকবে না, ইরানের সাথে আবার যুদ্ধ করতে হবে। তো সেই যুদ্ধ এখন বন্ধ করে লাভ কি? সুতরাং যুদ্ধ চলুক, আর যুদ্ধ চললে লাভ কার? নেতাকাকুর লাভ। মার খালে কে খাচ্ছে? ইরান খাচ্ছে। মার খালে কে খাচ্ছে? মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমি নষ্ট হচ্ছে, তাদের স্ট্রাকচার নষ্ট হচ্ছে, তাদের পরিবেশ নষ্ট হচ্ছে, তাদের মানুষের সাধারণ জীবনযাপন নষ্ট হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে। সুতরাং ইরানও মুসলমান কান্ট্রি, মুসলিম দেশ, মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম দেশ। সুতরাং নেতাকাকু তো আছে সম্পূর্ণ উইন উইন পজিশনে। দর্শক, এই বিষয়টা যদি মুসলমান রাষ্ট্রের অর্থাৎ আরবের রাষ্ট্রপ্রধানদের মাথায় যদি ঢুকতো, তাহলে বহু আগেই কিন্তু আমেরিকা এবং তাদের দোসররা এখান থেকে ল্যাজ গুটিয়ে পালাতো। কিন্তু তারা এই বিষয়টা
এখনো পর্যন্ত তারা বুঝছে না ক্ষমতার লোভে, চেয়ারের লোভে এবং তাদের এই রাজতন্ত্র বলেন বা অন্য কোনো যে কোনো তন্ত্র বলেন, পিতার পর ছেলে, ছেলের পর নাতি, এই সিস্টেমের শাসন তারা বছরের পর বছর নয়, যুগের পর যুগ চালিয়ে যাওয়ার জন্য তারা এগুলো দেখেও দেখে না, বুঝেও বোঝে না। প্রিয় দর্শক, এরপর আসছি মধ্যপ্রাচ্যে কিভাবে আমেরিকাকে এখান থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিচ্ছে পাকিস্তান। আসলে অনেকেরই প্রশ্ন, আমাদের দর্শকের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন যে পাকিস্তানের কি এমন কোনো ক্ষমতা আছে যে পাকিস্তান একা সৌদি আরব, কাতার, কুয়েত বা আরও রাষ্ট্রসমূহকে নিরাপত্তা দেওয়ার? কারণ সৌদি আরবের সাথে একে একে সবাই চুক্তি করছে পাকিস্তান, চুক্তি করছে কুয়েত বর্তমানে, এবং সামনে আরও দেশ, বিশেষ করে আরব আমিরাত চুক্তি করার হয়তো বা অপেক্ষায় আছে। তো এই সমস্ত রাষ্ট্রগুলি যদি তাদের নিরাপত্তার জন্য এতদিন আমেরিকাকে তারা ঘাঁটি দিয়ে থাকে এবং আমেরিকার কথা মতো তারা চলে এবং আমেরিকার দ্বারাই কিন্তু তারা এতদিন পরিচালিত হয়ে আসছে, তো সেক্ষেত্রে সুপার পাওয়ার আমেরিকা যদি তাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে পাকিস্তান কি পারবে? তো একটা বিষয় কিন্তু সত্য যে পাকিস্তান তাদের নিরাপত্তা দিতে পারুক বা না পারুক, তবে পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এটা সত্য। আর পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কিন্তু আর যাই করুন অন্তত তাদের বিশ্ব র্যাঙ্কিংয়ে কিন্তু একটা অবস্থান থাকে। কিন্তু ভেতরের কথা হলো পাকিস্তান যদিও তাদের সাথে চুক্তি করে, মূলত পাকিস্তানের মাধ্যমে এই নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানোর জন্য পিছন থেকে কেউ বা কোনো রাষ্ট্রই কলকাঠি নাড়ছে? প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের ভাবনা আমাদের মন্তব্য আকারে কমেন্টে জানান। প্রিয় দর্শক, এরপরই আসছি কিন্তু আমরা যে আসলে কোন রাষ্ট্রের পিছনে হাত আছে যে পাকিস্তানকে দিয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত নিরাপত্তার চুক্তিগুলি করিয়ে সেখানে আমেরিকার বদলে পাকিস্তানকে ঢোকানোর জন্য। দর্শক, অনেকের মনে কিন্তু এখন সে রাষ্ট্রের নাম কিন্তু চলে এসেছে। সে রাষ্ট্রটি আসলে আর কোনো রাষ্ট্র নয়, সেটা হচ্ছে আমাদের এই এশিয়ার মধ্যে সেটা জায়ান্ট রাষ্ট্র চীন। চীন খুবই সুচতুর এবং অত্যন্ত প্ল্যানিং করে তারা তাদের কাজ করে এবং আগায়, এবং চীন কখনো হেরে যাওয়ার মতো প্ল্যান করে না। তারা যারা যে প্ল্যানের নামে সেখান থেকে তারা তাদের সাফল্য তুলে আনে। তো দর্শক, আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানের সাথে চীনের খুব ভালো সম্পর্ক, সেটা 2-1 বছরের নয়, যুগের পর যুগ ধরে পাকিস্তানের সাথে চীনের ভালো সম্পর্ক আছে এবং পাকিস্তানের সাথে চীনের একটা বর্ডার আছে, পাশাপাশি ইরানের সাথে পাকিস্তানের বর্ডার আছে, এবং সৌদি আরব, কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যের আরও রাষ্ট্র, যে সমস্ত রাষ্ট্রগুলি আমেরিকার এতদিন তারা নিরাপত্তা বিধান করত, এখন ওই রাষ্ট্রগুলির নিরাপত্তার দায়িত্ব যদি পাকিস্তানকে দেওয়া হয়, আসলে পাকিস্তানের পিছনে আছে কিন্তু চীন। কারণ পাকিস্তান সেনাবাহিনীতে এখন চীনের যুদ্ধ বিমান, চীনের বিভিন্ন রকমের সিস্টেম, আর্টিলারি সিস্টেম তারা ইউজ করে। বিশেষ করে চীনের যে 5ম প্রজন্মের যুদ্ধ বিমানগুলি, সেটা কিন্তু পাকিস্তানকে দেওয়া হয়েছে এবং পাকিস্তান সেই বিমানটা ব্যবহার করে ভারতের সাথে অসম্ভব সাফল্য তারা তুলে নিয়েছে। প্রিয় দর্শক, চীনের যেই টেকনোলজি, চীনের যে যুদ্ধ সরঞ্জাম, চীনের যে ক্ষমতা, তাদের যে অর্থনৈতিক অবস্থা, সে অবস্থায় তারা মধ্যপ্রাচ্যের দায়িত্ব নিতেই পারে। তবে তারা সরাসরি না নিয়ে আন্তর্জাতিক বিশ্বে আমেরিকার সাথে সরাসরি তারা ফেস না করে মাঝখানে তারা পাকিস্তানকে ব্যবহার করছে, যে পাকিস্তানের মাধ্যমে নতুন করে এই আরব দেশসমূহের শান্তি অর্থাৎ নিরাপত্তা চুক্তি তারা সম্পন্ন করে। সেই নিরাপত্তা চুক্তি পিছন থেকে কিন্তু গাইড দিবে চীন। অপরদিকে পাকিস্তানের সাথে যেমন ভালো সম্পর্ক চীনের, তেমনি ভালো সম্পর্ক আছে ইরানের সাথেও। অর্থাৎ ডান দিকে গেলেও চীন, বাম দিকে গেলেও কিন্তু চীন। আপনি যে অংশে যান না কেন, যারা আমেরিকাকে এখানে এনে ঘাঁটি দিয়েছে, সেখানে তারা পাকিস্তানের মাধ্যমে দখল করছে চীন। ওই সমস্ত রাষ্ট্রের নিরাপত্তা আমেরিকা থেকে নিয়ে আসছে পাকিস্তানের মাধ্যমে চীনের হাতে। আর ইরান তো চীনের
আরো অনেক কঠিন কঠিন বন্ধু। যে ইরানের বিপদের সময় চীন কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে, ঠিক রাশিয়াও কিন্তু দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে ইরানের যদি মধ্যপ্রাচ্যে সবকিছু যদি ইরানের উদ্যোগতি হয়, তাহলে সেখানেও চীনের লাভ। অপর পাশে পাকিস্তানের মাধ্যমে যদি পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোল করা যায়, সেখানে কিন্তু চীনের লাভ। প্রিয় দর্শক, তাহলে আপনারা নিশ্চয় বিশ্ব রাজনীতির এই গণিতটা আপনারা অবশ্যই বুঝে গেছেন। এখানে যে একটা ছোট্ট একটা প্ল্যান, ছোট্ট একটা গাণিতিক সিস্টেম তারা তৈরি করেছে, বিশেষ করে চীন, সেই সিস্টেমটা কিন্তু এখন বাস্তবায়ন হতে শুরু করেছে। দর্শক, সর্বশেষ যে খবরটি আপনাদেরকে দিচ্ছি তা হলো, বিশেষ করে ইউরোপে, ফ্রান্সে আপনারা জানেন যে দাবানল জ্বলছে আরো অনেক আগে থেকে। শত শত একর ভূমি পুড়ে ছাই। দাবানল কিন্তু এখনো বন্ধ হয়নি। ইউরোপ মহাদেশ, আমেরিকা সবাই মিলে সারা পৃথিবীকে শাসন করে। ইরানের একটু ভুলে সেখানে উপর্যুপরি বর্ষণ করে। শত শত নয়, হাজার হাজার মানুষের জনজীবনে তারা ডেকে আনে অনিশা। মহাক্ষমতা দেওয়ার বলে তারা যে তকমা দেয়, যে আমেরিকান সুপার পাওয়ার, যে আমেরিকা, তাদের কথায় আঙ্গুলি হেলানো সারা পৃথিবীর বহু কিছু ঘটে। কিন্তু পুরো ন্যাটো একত্রিত হয়ে কিন্তু ফ্রান্সের এই দাবানলটি এখন পর্যন্ত তারা নিভাতে পারেনি। প্রিয় দর্শক, এটা কি একটা সাইলেন্ট মেসেজ নয় প্রকৃতির পক্ষ থেকে? আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। প্রিয় দর্শক, আজ আর নয়, সবাই ভালো থাকবেন এবং আগামীতে আরও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলে অবশ্যই আপনারা তা দ্রুত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।